প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, 2025 সালে তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই অধ্যায় 11 বাংলাদেশের ভূপ্রকৃতির যে বিষয়বস্তুটি রয়েছে, এর যে প্রশ্নের উত্তরগুলো রয়েছে এগুলো আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো। তার আগে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে দাও, যাতে আমার দেওয়া সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমার দেওয়া ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছাবে না, তোমরা দেখতে পারবে না। তাহলে আর দেরি না করে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো, বাংলাদেশের ভূপ্রকৃতি হচ্ছে কোনো দেশের ভূমিকা, গঠন ও অবস্থা। বিশেষ করে সে দেশের বিভিন্ন অঞ্চলের ভূমির উচ্চতার তারতম্য। বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহত্তর দ্বীপ। এদেশের উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিক ক্রমশ কি ঢালু। পূর্বে সামান্য উচ্চ ভূমি ছাড়া সমগ্র দেশ বিস্তীর্ণ সমভূমি। তার মানে কি, পূর্বে সামান্য উচ্চ ভূমি ছাড়া সমগ্র দেশটাই হচ্ছে কি বিস্তীর্ণ সমভূমি। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত হচ্ছে সুন্দরবন। সুন্দরবন কোথায় অবস্থিত? বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরের তীরেই সুন্দরবন অবস্থিত। এই বনের নাম সুন্দরী গাছের নাম অনুসারে হয়েছে। মানে কি, সুন্দরী নামে একটি গাছ ছিল, ওই গাছের নাম অনুসারে এই বনের নাম দেওয়া হয়েছে কি সুন্দরী। সুন্দরবনে বাস করে পৃথিবীর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। 2004 সালের হিসাব মতো সুন্দরবনে প্রায় 500 রয়্যাল বেঙ্গল টাইগার বাঘের আবাসস্থল, যা বাঘের এক বৃহত্তম অংশ। মানে কি, একক বৃহত্তম অংশ, বড় অংশ। রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও আরও অন্যান্য প্রাণী বাস করে এই সুন্দরবনে। তাহলে বাংলাদেশের ভূপ্রকৃতি হচ্ছে কোনো দেশের ভূমিকা, গঠন ও অবস্থা। তোমরা এই বিষয়বস্তুটি ভালো করে পড়ে নিবে। এই যে দেখো কি বলেছে, পাহাড়ি অঞ্চল। আমাদের দেশের বেশিরভাগ স্থান সমতল ভূমি দ্বারা গঠিত, তবে দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব দিকে কিছু পাহাড় আছে। দক্ষিণ পূর্ব দিকের পাহাড়গুলো হলো কি, দক্ষিণ পূর্ব দিকের পাহাড়গুলো কোনগুলো? দেখো, পাহাড়গুলো হলো রাঙামাটি, খাগড়াছড়ি, সুন্দরবন ও চট্টগ্রাম জেলায় অবস্থিত। এই যে এই লাইনগুলো আমি দেখো কলমে দাগ দিয়ে দিয়েছি, এই লাইনগুলো তোমরা ভালো করে মুখস্থ করে নেবে, এমসিকিউতে তোমাদের এগুলো আসবে। এখন আমরা ক নম্বর প্রশ্নে বলেছে এসো বলি। দেখো, তোমাদের পাঠ্য বই 53 পৃষ্ঠাটি বের করো। 53 পৃষ্ঠায় দেখো ক, খ, গ, ঘ 4টি প্রশ্নের উত্তর দেওয়া আছে। ক নম্বর প্রশ্নে বলেছে বাংলাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে তুমি যা জানো তা শিক্ষকের সহায়তায় শ্রেণীতে আলোচনা করো। কেউ কি পাহাড়ে, সমভূমিতে বা বনে ঘুরতে গিয়েছে? বেশিরভাগ নদীর গতিপথ কোন দিকে? তাহলে এই প্রশ্নের উত্তরগুলো আমরা পড়ে দেখো। উত্তর, এই যে দেখো, বাংলাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে তুমি যা জানো তা শিক্ষকের সহায়তায় শ্রেণীতে আলোচনা করা হলো। উত্তর, বাংলাদেশের বেশিরভাগ স্থান সমতল ভূমি দ্বারা গঠিত, তবে দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব দিকে কিছু পাহাড় আছে। এই পাহাড়ি এলাকায় বনভূমি রয়েছে। পাহাড়ি এলাকা থেকে নিচু কিন্তু সমতল ভূমি থেকে উঁচু ভূমি পুরাতন পলি দিয়ে গঠিত। এর চেয়ে নিচু সমভূমি নতুন পলি দিয়ে গঠিত। এই ভূমি উত্তর থেকে দক্ষিণ দিকে কিছুটা ঢালু। এরপরে বলেছে কেউ কি পাহাড়ের সমভূমিতে বা বনে ঘুরতে গিয়েছো? হ্যাঁ। উত্তর, হ্যাঁ, গত বছর আমি আমার মামার সাথে পাহাড় দেখতে বান্দরবন গিয়েছিলাম। এর পরবর্তী প্রশ্নতে বলেছে বেশিরভাগ নদীর গতিপথ কোন দিকে? উত্তর, বাংলাদেশের বেশিরভাগ নদীর গতিপথ উত্তর দিক থেকে দক্ষিণের বঙ্গোপসাগরের দিকে। এরপরে দেখো, তোমাদের পাঠ্য বইয়ে খ নম্বর প্রশ্নে কি বলেছে, বাংলাদেশের বিভাগীয় মানচিত্রের সাথে ভূপ্রাকৃতিক মানচিত্র তুলনা করো। কোন কোন বিভাগে উঁচু ভূমিগুলো অবস্থিত? মানে বাংলাদেশের বিভাগীয় যে মানচিত্রটা রয়েছে সেই মানচিত্রের সাথে ভূপ্রাকৃতিক মানচিত্র তুলনা করতে বলেছে। কোন কোন বিভাগের উঁচু ভূমিগুলো অবস্থিত তা আমাদের লিখতে বলেছে। তাহলে আসলে আমরা খ নম্বর প্রশ্নের উত্তরটি পড়ে নিই। দেখো, খ নম্বর প্রশ্নে বলেছে
বিভাগীয় মানচিত্র বাংলাদেশের প্রশাসনিক বিভাগসমূহ চিহ্নিত করা থাকে, আর ভূপ্রাকৃতিক মানচিত্রে নদী, পাহাড়, সমভূমি ও বনসমূহ চিহ্নিত করা থাকে। যে প্রশাসনিক বিভাগ উঁচু ভূমিগুলো বিভাগে প্রশাসনিক বিভাগে উঁচু ভূমিগুলি অবস্থিত। উঁচু ভূমি: বরেন্দ্র ভূমি, মধুপুরগড়, লালমাই পাহাড়। আর বিভাগ যে বিভাগে মানে অবস্থিত: রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম। এই যে বরেন্দ্র ভূমি হচ্ছে কি উঁচু ভূমি, আর এর বিভাগ হচ্ছে রাজশাহী। মধুপুরগড় হচ্ছে উঁচু ভূমি, এর বিভাগ হচ্ছে ঢাকা। লালমাই পাহাড় হচ্ছে উঁচু ভূমি, আর এর বিভাগ হচ্ছে কি চট্টগ্রাম। এরপরে দেখো গ নম্বর প্রশ্নে কি বলেছে, বাংলাদেশের মানচিত্রে অঙ্কন করো, বিভাগগুলো চিহ্নিত করো এবং পাহাড়ি অঞ্চলগুলো রং করে মানচিত্রে চিহ্নিত করো। তাহলে বাংলাদেশের মানচিত্র তোমরা অঙ্কন করে বিভাগগুলো চিহ্নিত করবে এবং পাহাড়ি অঞ্চলগুলো রং করে মানচিত্রে চিহ্নিত করবে। এখন দেখো গ নম্বর প্রশ্নে কি বলেছে, এক কথায় উত্তর দাও। পশ্চিমে কোন অঞ্চলে পশ্চিমে কোন উঁচু ভূমি আছে? এখানে একটি শূন্যস্থান দেওয়া আছে। এরপরে দেওয়া আছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমানায় কোন দেশ অবস্থিত? এরপরে একটি শূন্যস্থান দেওয়া আছে, বাংলাদেশের দক্ষিণ উপসাগর অবস্থিত করে অবস্থা। তাহলে আমরা এখানে লিখতে পারি পশ্চিমে কোন উঁচু ভূমি আছে? এখানে হবে পশ্চিমে উঁচু ভূমি আছে বরেন্দ্র ভূমি। আমরা এখানে লিখে দিব বরেন্দ্র ভূমি। তোমরা এই শূন্যস্থানে বরেন্দ্র ভূমি লিখে দিবে। এরপরে দেখো বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমানায় কোন দেশ অবস্থিত? এটার উত্তর হবে মিয়ানমার। এখানে আমরা মিয়ানমার লিখে দিব। মিয়ানমার। এরপরে দেখো বাংলাদেশের দক্ষিণে কোন উপসাগর অবস্থিত? বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত। বঙ্গোপসাগর অবস্থিত। তাহলে এক নম্বরটার উত্তর হবে বরেন্দ্র ভূমি। এখানে লিখে দিবে বরেন্দ্র ভূমি। 2 নম্বর হচ্ছে মিয়ানমার, শূন্যস্থানে লিখে দিবে। আর 3 নম্বর প্রশ্নে শূন্যস্থানে লিখবে বঙ্গোপসাগর। এভাবে তোমরা এই 53 পৃষ্ঠার সমাধানটি করবে। এরপরে দেখো তোমাদের 54 পৃষ্ঠায় 2 নম্বরে রয়েছে জলবায়ু। তোমরা জলবায়ুর যে বিষয়বস্তুটি রয়েছে ভালো করে পড়ে নিবে। এখন দেখো তোমাদের 55 পৃষ্ঠায় ক-তে বলেছে এসো বলি। ক নম্বর একটি প্রশ্ন, খ নম্বর একটি প্রশ্ন, গ-তে একটি প্রশ্ন, ঘ-তে একটি প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নগুলো আমরা এখন পড়ব। দেখো ক-তে কি বলেছে, এসো বলি শিক্ষকের সহায়তায় 3টি প্রধান ঋতু সম্পর্কে শ্রেণীতে সবার সাথে আলোচনা করো। কোন ঋতুটি তোমার সবচেয়ে পছন্দের? কোন ঋতুটি কৃষিকাজের জন্য উপযোগী? দেশের উত্তর অঞ্চলের শীতকাল বর্ণনা করো। বাংলাদেশের বৃষ্টির উপর বঙ্গোপসাগরের প্রভাব বর্ণনা করো। এরপর খ নম্বরে বলেছে এসো লিখে 3টি ঋতু যেসব সংখ্যাগত তথ্য ও বৈশিষ্ট্য রয়েছে তা লেখো। কাজটি একজন সহপাঠীর সঙ্গে। এরপর দেখো খ নম্বর প্রশ্নে বলেছে 3টি ঋতুর যেসব সংখ্যাগত তথ্য ও বৈশিষ্ট্য রয়েছে তা লেখো। কাজটি একজন সহপাঠীর সঙ্গে করো। উত্তর 3টি ঋতুর যেসব সংখ্যাগত তথ্য ও বৈশিষ্ট্য রয়েছে তা লেখা হলো। কাজটি একজন সহপাঠীর সঙ্গে করা হলো। দেখো সংখ্যাগত তথ্য: তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়, জলবায়ু উষ্ণ থাকে, এপ্রিল মাসে সবচেয়ে বেশি গরম পড়ে, প্রচুর ঝড় বৃষ্টি হয়। তার মানে কি সংখ্যাগত তথ্য এ দলে কি তাপমাত্রা কিন্তু 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হওয়ার ফলে জলবায়ু উষ্ণ থাকে, এপ্রিল মাসে সবচেয়ে বেশি গরম হয়, প্রচুর বৃষ্টি হয়। এরপরে গ্রীষ্মকাল। বর্ষাকালে দেখো বর্ষাকালে গড়ে 203 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। এই বৃষ্টিপাত হওয়ার ফলে মৌসুমি বায়ু প্রভাবিত হয়ে প্রচুর বৃষ্টিপাত হয়। বি দলে বলেছে প্রচুর মৌসুমি বায়ু প্রভাবিত হয়, প্রচুর বৃষ্টিপাত হয়। শীতকাল গড়ে তাপমাত্রা থাকে 18 ডিগ্রি সেলসিয়াস। জানুয়ারি মাসে সবচেয়ে বেশি শীত পড়ে। দেশের উত্তরাঞ্চলে বেশি শীত পড়ে, শীতে অনেক সবজি পাওয়া যায়। তাহলে এভাবে আমরা 3টি ঋতু যেসব সংখ্যাগত তথ্য বৈশিষ্ট্য রয়েছে তা এভাবে সহপাঠীকে সঙ্গে নিয়ে আমরা এভাবে এর আলোচনা করে লিখতে পারি।
এরপরে দেখো বলেছে গতে আরও কিছু করি, বৃত্তাকারে 3টি ঋতুর একটি পোস্টার আঁকো, ঋতুগুলোর অন্তর্ভুক্ত মাস লেখো এবং ওই ঋতুর বিভিন্ন ছবি আঁকো। এভাবে একটি বৃত্ত আর্ট করবে, বৃত্তে তোমরা এভাবে এই 3টি ঋতুর নাম লিখে দিবে। এবং এরপর বলেছে যাচাই করি ঋতুর সাথে তাদের বৈশিষ্ট্যগুলো মিল করো। গ্রীষ্মকাল, গরমকাল, মৌসুমী বায়ু, শীতকাল, ঠান্ডা। আকর্ষণীয় স্থানগুলো পরিবেশ সংরক্ষণ করতে পারে, তোমরা এটি লিখতে পারো। আমরা প্রাকৃতিক ক্ষতি হয় এমন কোনো কাজ করব না, অকারণে গাছ কাটব না, এরপরে বন্যপ্রাণী হত্যা করব না, এরপরে ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলব, এসব এলাকায় পরিবেশ রক্ষার কাজে আমরা অংশ নিব, সম্পদের গুরুত্ব সম্পর্কে সবাইকে সচেতন করবে। এভাবে কয়েকটি লাইন তোমরা লিখে দিবে যে আমরা কীভাবে আকর্ষণীয় স্থানগুলো পরিবেশ সংরক্ষণ করব। এরপরে খ নম্বর প্রশ্ন উত্তরটি এখন আমি পড়ে শোনাবো তোমাদেরকে। দেখো খ নম্বর প্রশ্নের উত্তরটি কী বলেছে। খ নম্বর প্রশ্নে বলেছে দেখো প্রতিটি দর্শনীয় স্থানের আকর্ষণগুলো তালিকায় লেখো, কাজটি একজন সহপাঠীর সঙ্গে করো। যেমন সুন্দরবন, কক্সবাজার, কুয়াকাটা। সুন্দরবনের আকর্ষণীয় স্থান হচ্ছে ম্যানগ্রোভ বন, রয়্যাল বেঙ্গল টাইগার। আর কক্সবাজারে হচ্ছে লাবণী সৈকত, হিমছড়ি, ইনানি বিচ। কুয়াকাটার দর্শনীয় স্থানগুলো হচ্ছে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়, বৌদ্ধ মন্দির, 200 বছরের পুরনো কুয়া। তোমরা এইটুকু লিখতে পারো, চাইলে তোমরা আরও যদি বেশি লিখতে চাও এগুলো লিখতে পারো। চিত্রা, হরিণ, সুন্দরবন, ম্যানগ্রোভ বন, এরপর এর সাথে হবে কি সুন্দরবন, ম্যানগ্রোভ বন, আর হচ্ছে এই যে রয়্যাল বেঙ্গল টাইগার। এই রয়্যাল বেঙ্গল টাইগার, এই 3টি তোমরা একটির উত্তর দিয়ে লিখে দিবে। এরপর হচ্ছে কক্সবাজার, দীর্ঘতম সমুদ্র সৈকত, আর হচ্ছে কি এর সাথে হবে জলপ্রপাত। কুয়াকাটা দিয়ে হবে অতিথি পাখি, আর হবে বৌদ্ধ মন্দির। এই যে অতিথি পাখি লিখবে আর এই বৌদ্ধ মন্দির লিখবে, এভাবে তোমরা মিলকরণ করে নেবে। এরপর দেখো ঘ নম্বরে তোমাদের আরেকটি প্রশ্নের উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 59 পৃষ্ঠার বান্দরবন দিয়ে হবে কি বৌদ্ধ মন্দির। তোমরা এবার বান্দরবনের সঙ্গে বৌদ্ধ মন্দির দাগ টেনে মিল করবে। এরপরে রাঙামাটি দিয়ে হবে ঝুলন্ত সেতু, আর জাফলং দিয়ে হবে কি খাসি। এবার তোমরা এই 3টির সঙ্গে 3টি মিলকরণ করে